Tony, then I'll sing you, gentlemen, a song I made upon this alehouse, the three pigeons. Tony বললো, ঠিক আছে, আপনারা যখন আমাকে রিকোয়েস্ট করছেন তাহলে আমি একটা গান করব। এবং এই যে গানটা আমি করতে চলেছি সেটা আমি এই যে এল হাউস মানে এই যে সরাইখানা যেটা নাম হচ্ছে দ্য থ্রি পিজন্স এর উপরেই তৈরি করেছি। অ্যান্ড দেন হি গোজ অন অ্যান্ড সিংস দ্য সং। তারপরে সে গানটা করে। এখানে গানটাতে 3টে স্ট্যান্জা আছে। মোটামুটি মিনিংটা বলে দিই। ফার্স্ট স্ট্যান্জাতে স্কুল মাস্টার মানে যারা স্কলার্স, যারা প্রচুর পড়াশোনা করে বিদ্বান হয়েছে, তাদের উনি তুচ্ছ করেছেন এবং উনি বলেছেন যে এসব ননসেন্স, এইসব গ্রামার, এসব শেখা, এইসব জিনিস করে কিছু হয় না। এই যখন স্টাইকসের কথা বলেছে, মানে যে গ্র্যাজুয়েট হয় সেই স্টাইকস একটা নেয়, বলছে এইসব করে কোনো লাভ নেই। সেকেন্ড স্ট্যান্ডাতে যারা প্রিস্ট বা যারা ধর্মের প্রহরী বা যারা ধর্মযাজক, তাদেরকে উনি বলেছেন যারা ধর্মযাজক হয় সেই সব যারা করে তারা নিজেরাই বিভিন্ন ধরনের পাপ কর্মে নিযুক্ত থাকে এবং তারাও ড্রিঙ্কিং করে এবং তাদেরকে উনি অনেকভাবে তুচ্ছ করেছেন, অপমান করেছেন। ওদেরকে বলা হয়েছে রাস্কেল বলা হয়েছে, তারপর তাদেরকে বলা হয়েছে দে ডু এ লট অফ সিনফুল ওয়ার্ক, এইসব জিনিস তাদেরকে বলা হয়েছে। মানে রিলিজিয়ানকেও এখানে একটু ঠেস দিয়ে কথা বলা হয়েছে। আর থার্ড, এই সবের উপরে উনি বলছেন এইসব না করে, মানে ধর্মের দিকে না গিয়ে বা পড়াশোনা না করে উনি কি বলছেন, আমাদের মতো হতে। আমরা কি করি, সবসময় খুশিতে থাকি, মদ্যপান করি, আমোদ করি, ফুর্তি করি। এবং টনি বেসিক্যালি বলতে চাইছে দিস ইজ দ্য রাইট ওয়ে অফ লিভিং। তো এটাই হচ্ছে ওর গানের মোটামুটি একটা বিষয়বস্তু। গানটা শেষ হওয়ার পরে সবাই বলে ব্রাভো 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 ব্রাভো, মানে খুব সুন্দর হয়েছে। ফার্স্ট ফেলো, দ্য স্কোয়ার হ্যাজ গট স্পাঙ্ক ইন হিম। তখন ফার্স্ট ফেলো বলে সত্যি আমাদের স্কোয়ারের মধ্যে মানে টনির মধ্যে প্রচুর তেজ আছে, অনেক দৃঢ়তা আছে, অনেক সাহসিকতা আছে। এবং দৃঢ়তা এবং সাহসিকতা আছে বলেই এই ধরনের কথাবার্তা সেই গানের মধ্যে ইউজ করতে পেরেছে। সেকেন্ড ফ্লো, আই লাভস টু হিয়ার হিম সিং বিকজ হি নেভার গিভস আস নাথিং দ্যাটস লো। কিছু গ্রামারের গোলমাল আছে, দেখো আই লাভস বলছে। এটার মানে কি, এটা থেকে এটা বোঝানো হচ্ছে যে তারা খুব একটা উচ্চ শিক্ষিত নয়, তাদের গ্রামারের নলেজ কম আছে এবং সেই জন্য তারা প্রায়ই তাদের গ্রামাটিক্যাল মিস্টেক করে থাকে এবং সেটা বোঝাতে আই লাভস কথাটা ইউজ করা হয়েছে ইনস্টেড অফ আই লাভ। তো বলা হয়েছে আই লাভ টু হিয়ার হিম সিং। সে বলছে কি টনি যখন গান করে আমি ওনার গান শুনতে খুব ভালোবাসি। বিকজ মানে হচ্ছে এছাড়া, হি নেভার গিভস আস নাথিং দ্যাটস লো, যে টনি কখনো এমন গান করে না যেটা গুণগত মান কম হয়। থার্ড ফেলো, ও ড্যাম এনিথিং দ্যাটস লো, আই ক্যানট বেয়ার ইট। তখন থার্ড ফেলোটা বলছে যে যাই হোক, যে কোনো জিনিসই হোক, মেবি ইটস সং, মেবি ইটস ফুড, মেবি ইটস ড্রেসিং, যাই হোক, আমি এমন কোনো জিনিস পছন্দ করি না যেটার গুণগত মান কম বা যেটা রুচি সম্পন্ন নয়। ফোর্থ ফেলো, দ্য জেন্টেল থিং ইজ দি জেন্টেল থিং এনি টাইম, ইফ সো বি দ্যাট আ জেন্টলম্যান বিজ আ কনক্যাটেনেশন অ্যাকর্ডিংলি। তখন ফোর্থ ফেলোটা বলছে আ জেন্টেল থিং ইজ এ জেন্টেল থিং, মানে যে একজন ভদ্রলোক হয় সে সব সময় ভদ্র থাকে। এটা টনির প্রশংসার জন্য বলা হচ্ছে যে একজন যে ভদ্রলোক হয় তার ভদ্রতা সব কিছুতেই প্রকাশ পায়। এই যে টনি, সে নিজেও একজন ভদ্র, রুচিসম্মত, মার্জিত একজন ব্যক্তি এবং তার ফলে ওনার সঙ্গেও সেটা রিফ্লেক্ট হয়। সেটাই ফোর্থ ফেলোটা বলতে চাইছে। ইফ সো বি দ্যাট আ জেন্টলম্যান বিজ, এখানে বিজ নয়, এটা ইজ বলতে চাইছে, কিন্তু যেহেতু ওরা একটা ওখানকার আঞ্চলিক ভাষা ইউজ করছে সেই জন্য বিজটাকে ইজ বলা হচ্ছে। তো এখানে অ্যাকচুয়ালি পড়া হচ্ছে ইফ সো বি দ্যাট আ জেন্টলম্যান ইজ আ কনক্যাটেনেশন অ্যাকর্ডিংলি। কনক্যাটেনেশন মানে একটার পরে আর একটা কাজকে সঠিক অর্ডারে করা। তো বলছে একজন জেন্টলম্যান বা ভদ্রলোক যে হয় সে কিন্তু তার ভদ্রতা সবসময় বজায় রাখে এবং কোন কাজটার পরে কোন কাজটা করতে হয় সেগুলো সে খুব ভালো জানে। থার্ড ফেলো, I likes the maxim of it, মাস্টার মাগিন্স। তখন তৃতীয় ব্যক্তিরা থার্ড ফেলো বলছে মাস্টার মাগিন্সের উদ্দেশ্যে যে ম্যাক্সিম মানে হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ। বলছে আপনি যেটা বলছেন সেটা একদম সত্যি কথা। হোয়াট দো আই অ্যাম অব্লিগেটেড টু ড্যান্স আ বেয়ার, a man may be a gentleman for all that. May this be my poison if my bear ever dances but to the very gentlest of tunes, water potted or the minute in Arianton. না, এখানে একটা ডেসপারেশন আমরা দেখতে পাচ্ছি যে তখনকার একটা প্রচলন ছিল যে আমি কতটা রুচিসম্মত, আমি কতটা মার্জিত, আমার ফ্যাশন সেন্সটা কত ভালো, সেগুলো সবাই
প্রাণপণে চেষ্টা করতো দেখানোর, এবং সবাই একটা এরকম বলতে পারে একটা প্রিটেনশনের মধ্যে থাকতো। প্রিটেনশন মানে একটা ভান করতো, ভিতরে যাই হোক তাদের স্বভাব, কিন্তু তারা ভান করতো যে তারা ভদ্র সমাজ থেকে বিলং করে, এবং সেটা তারা প্রাণপণে চেষ্টা করতো পোর্ট্রে করা, মানে সবার সামনে তুলে ধরা। তো সেটা এখানে প্রকাশ পাচ্ছে, দেখো কিভাবে। তো সে বলছে, থার্ড ফেলোটা বলছে, হোয়াট দো আই এম অব্লিগেটেড টু ডান্স আ বেয়ার। ও বলছে ধরো যদি আমাকে বাধ্য করা হয় একটা বেয়ার, একটা ভাল্লুককে নৃত্য করানোর জন্য, মানে সেটা ধরা হচ্ছে যে একটা খুবই নিচু একটা কাজ, যেটা একটা খুব একটা সম্মানের কাজ না, এরকম একটা অসম্মানজনক কাজও যদি আমাকে করতে বাধ্য করা হয়, আ ম্যান মে বি এ জেন্টলম্যান ফর অল দ্যাট, সেই কাজটাও একটা যদি কেউ ভদ্রলোক হয় সে কিন্তু ভদ্রতার সঙ্গে রুচিসম্মতভাবে করবে। মে দিস বি মাই পয়জন, বলছে সেটা আমার জন্য বিষ হতে পারে যে একটা এত নিম্নমানের একটা কাজ আমি করছি। ইফ মাই বেয়ার এভার ড্যান্স বাট টু দ্যাট ভেরি জেন্টলেস্ট অফ টিউনস, বলছে যদি আমাকে সেটা করতেই হয় তাহলে আই উইল মেক শিওর, আমি এটা শিওর করব যে আমার বেয়ারটা যখন নৃত্য করবে সে খুব রুচিসম্মত এবং ভদ্র গানের টিউনে যেন ডান্সটা করে। এবং তারপরে দুটো এক্সাম্পল, ওয়াটার পার্টেড, দ্য মাইনিট অফ আরিয়ান্ডি, এই দুটো গান তখন খুবই উচ্চ সমাজে বা বড়লোকদের সোসাইটিতে খুবই রুচিসম্মত গান হিসেবে ধরা হতো। তো সে বলছে যে আমার যদি বেয়ারকে ডান্স করাতে হয় তাহলে আমি এই গানের উপরেই বেয়ারকে ডান্স করাবো। তাহলে এখান থেকে একটা ডেসপারেশন প্রকাশ পাচ্ছে যে সবাই নিজে থেকে কতটা রুচিসম্মত পোর্ট্রে করার চেষ্টা করে। তখন সেকেন্ড ফেলো বলছে, হোয়াট আ পিটি ইট ইজ দ্য স্কোয়ার ইজ নট কাম টু হিজ ওন, ইট উইড বি ওয়েল ফর অল দি পাবলিকানস উইদিন দি 10 miles রাউন্ড অফ হিম। এখানে এটা মানে হচ্ছে সেকেন্ড ফেলো বলছে হোয়াট আ পিটি, বলছে এটা খুবই দুঃখের বিষয় যে স্কোয়ার ইজ নট কাম টু হিজ ওন, মানে সে এখনও উত্তরাধিকার সূত্রে তার যে সমস্ত সম্পত্তি পাওয়া উচিত সেগুলো এখনও পায়নি। যদি পেয়ে যেত, ইট উড বি ওয়েল ফর অল দ্য পাবলিকান্স, তাহলে পাবলিকান্স মানে ট্রাভেলস, মানে ওই সরাইখানা যেখানে এরকম কাজকর্ম হয়, নৃত্য হয়, গান বাজনা হয়, মদ্যপান করা হয়, যে এরকম যত পাবলিকান্স থাকতো এই 10 মাইলের মধ্যে, তাহলে সব পাবলিকান্সেরই বা সব এল হাউসেরই উনি নিশ্চয়ই ভালো কিছু করতেন। তখন টনি বলছে ইগট, ইগট মানে হচ্ছে মাই গড, অ্যান্ড সো ইট উড মাস্টার স্ল্যাং। তখন মাস্টার স্ল্যাংকে উনি বাহবা দিয়ে বলছেন কি একদম তুমি ঠিক বলেছো, আই উড দেন শো হোয়াট ইট ওয়াজ টু কিপ চয়েস অফ কোম্পানি, যদি আমি এখন পেয়ে যেতাম আমার বাবার যে উত্তরাধিকার সূত্রে পাওয়ার কথা ধন সম্পত্তি, তাহলে আমি দেখিয়ে দিতাম যে ভালো কোম্পানি, মানে সেটা আমরা দেখেছিলাম আমাদের ফার্স্ট পার্টে যে তার মা বাবা সবসময় কমপ্লেন করে যে সে ছোট লোকদের সঙ্গে মেলামেশা করে। তো সে সেটাই বলছে যে যদি আমি আজকে আমার সম্পত্তি পেয়ে যেতাম, আমার হাতে টাকা পয়সা থাকতো, তাহলে আমি দেখিয়ে দিতাম যে ভালো কোম্পানি কাকে বলে। সেকেন্ড ফ্লোর, ও হি টেক্স আফটার হিজ ওন ফাদার ফর দ্যাট, টু বি শিওর ওল্ড স্কোয়ার লাম্পকিন ওয়াজ দি ফাইনেস্ট জেন্টলম্যান আই এভার সেট মাই আইজ অন। তখন সেকেন্ড ফ্লোর বলছে যে সে কিন্তু, মানে টনির কথা বলছে, টনি কিন্তু অনেকটা তার বাবার মতোই। টু বি শিওর অফ ওল্ড স্কোয়ার লাম্পকিন মানে টনি লাম্পকিনের বাবার কথা বলা হচ্ছে। বলছে উনিও, মানে টনির বাবাও একজন ফাইনেস্ট জেন্টলম্যান, আমি যত জেন্টলম্যান দেখেছি তাদের মধ্যে সব থেকে বেশি ভদ্র জেন্টলম্যান হচ্ছে ওল্ড স্কোয়ার লাম্পকিন। ফর ওয়াইন্ডিং দ্য স্ট্রেট হর্ন or beating a thicket for a hare or a wench, he never had his fellow. না এখানে তাহলে এই সেকেন্ড ফেলো টনির বাবার প্রশংসা করছে, এবং টনির বাবার প্রশংসা করতে যে তার কি কি ট্যালেন্ট ছিল বা তার কি কি গুণ ছিল সেগুলো বলছে। একটা হচ্ছে ফর ওয়াইন্ডিং দ্য স্ট্রেট হর্ন, মানে আগেকার যুগে কী হতো ওই হর্ন বাজিয়ে এবং শিকার করা হতো, তো বলছে সেটাতে উনি পারদর্শী ছিলেন বা দক্ষ ছিলেন। বিটিং এ থিকেট ফর এ হেয়ার বা খরগোশ শিকারে উনি পারদর্শী ছিলেন। অর এ ওয়েঞ্চ, এখানে ওয়েঞ্চ এই কথাটা ইউজ করা হয়েছে মেয়েদের জন্য, মানে উনি অপোজিট সেক্সকেও খুব ভালো অ্যাট্রাক্ট করতে পারতেন, মানে খুব সহজেই উনি মেয়েদের মন জয় করতে পারছেন। ওয়েঞ্চ বলে সেটাই বলা হচ্ছে। হি নেভার হ্যাড হিজ ফেলো, হি নেভার হ্যাড হিজ ফেলো মানে সে এইগুলোতে কখনো কিন্তু ব্যর্থ হননি। ইট ওয়াজ এ সেইং ইন দ্য প্লেস, বলছে ওনার সময় ওই জায়গাতে একটা কথার প্রচলন ছিল দ্যাট হি ক্যাপ্ট দ্য বেস্ট হর্সেস, যে তার বাড়িতে সবথেকে উত্তম হর্স, ডগস অ্যান্ড গার্লস থাকে ইন দ্য হোল কান্ট্রি, মানে সারা দেশে সব থেকে ভালো হর্সেস, ডগস অ্যান্ড গার্লস সব টনির বাবার কাছে পাওয়া যেত। টনি ইগড
when I'm of age I'll be no bastard, I promise her. তখন টনি এই কথাটা শুনে বলল কি আমার যখন বয়স হবে, মানে আমি যখন ম্যাচিওর হব, কারণ তার মা তো তাকে বলে রেখেছে যে সে এখনও ম্যাচিওর না, তো বলছে আমি যখন ম্যাচিওর হব I'll be no bastard. Bastard মানে একজন জঘন্য ঘৃণ্য ব্যক্তি। বলছে আমিও এরকম হব না যাকে কেউ পছন্দ করবে না, আই প্রমিস, আমি সেটা তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি। আই হ্যাভ বিন থিঙ্কিং অফ বেড বাউন্সার, আমি ভাবছি যে বেড বাউন্সার মানে এটা হচ্ছে টনির লাভ ইন্টারেস্ট, যে তাকে আমি প্রপোজ করব, তার আমি মন জয় করবো। অ্যান্ড দ্য মিলার্স গ্রে মেয়ার, মেয়ার মানে হচ্ছে ফিমেল হর্স, এবং একটা ফিমেল হর্স আছে, সেই ফিমেল হর্সটাকেও আমার খুব পছন্দ। টু বিগিন উইথ, বলছে এই দুটো জিনিসকে আমি আগে প্রথমে নিজের করব, তাহলে আমি অনেকটা আমার সম্মান বা রেসপেক্ট অর্জন করতে পারবো। But come, my boys, drink about and be merry, for you pay no reckoning. তারপরে বলছে এইসব ভাবার এখন দরকার নেই, এসো আর যত ইচ্ছা পান করো, for you pay no reckoning মানে আর পে করা মানে টাকা পয়সার ব্যাপারে চিন্তা করো না, তোমরা যত ইচ্ছা পান করো, সব আমি টাকা মেটাবো। ওয়েল স্টিঙ্গো, হোয়াটস দ্য ম্যাটার? তখন স্টিঙ্গো বলে একজন ছিল, তার উদ্দেশ্যে বলছে যে তোমার কি হয়েছে? এবং ঠিক এই সময় এন্টার ল্যান্ডলর্ড, সেই সময় ওখানকার মানে ওই এল হাউসের যে ল্যান্ডলর্ড উনি প্রবেশ করলেন। ল্যান্ডলর্ড, there be two gentlemen in a post chaise at the door. They have lost their way up to the forest and they are talking something about Mr. Hardcastle. Now ল্যান্ডলর্ড প্রবেশ করলেন এবং প্রবেশ করে উনি বললেন যে দুটো ভদ্রলোক পোস্ট চেজ মানে একটা ডাক গাড়ি, আগেতে যে সমস্ত গাড়িতে করে চিঠির আদান প্রদান হতো, তো সেরকম একটা ডাক গাড়িতে দুটো ভদ্রলোক বাইরে দাঁড়িয়ে আছেন এবং তারা বলছেন যে তারা রাস্তা হারিয়ে ফেলেছেন এবং তারা নিজেদের মধ্যে মিস্টার হার্ডকাসলের ব্যাপারে কথা বলছেন। টনি, as sure as can be, one of them must be the gentleman that's coming down to court my sister. Do they seem to be Londoners? না, টনি বলছে যদি তারা ডাক গাড়িতে করে এসে থাকে, দুটো যুবক বলছেন মানে ভদ্রলোক, আর তারা মিস্টার হার্ডকাসলের ব্যাপারে কথা বলছে, তাহলে আমি শিওর, আমি নিশ্চিত যে তারা হচ্ছে সেই ভদ্রলোক যাদের আজকে আমাদের সিস্টার মানে আমার বোনকে দেখতে আসার কথা আছে, তারাই আসছে। ডু দে সিম টু বি লন্ডনার্স? তাদেরকে দেখে কীরকম মনে হচ্ছে? লন্ডনার্স মানে যারা কেতা দুরস্ত, যাদের ফ্যাশন সেন্স আছে, যারা ভদ্রলোক, রুচিসম্মত, মার্জিত, তাদেরকে লন্ডনার্স মানে যারা লন্ডন থেকে বিলং করে তাদেরকে বলা হতো। তো বলছে তাদের কি সেরকম দেখতে লাগছে? ল্যান্ডলর্ড, আই বিলিভ দে লুক ওয়াউন্ডলি লাইক ফ্রেঞ্চম্যান। তখন ল্যান্ডলর্ড বলছে হ্যাঁ, আমার তো বিশ্বাস হয় তারা লন্ডন থেকেই আসছে বা হতেও পারে। দে লুক ওয়াউন্ডলি মানে এক্স্যাক্টলি, এটা হচ্ছে পুরনো ইংলিশ, পুরনো আর্কাইক ইংলিশে ওয়াউন্ডলি মানে এক্স্যাক্টলি, এবং তাদেরকে এক্স্যাক্টলি ফ্রেঞ্চম্যান মানে ফ্রেঞ্চরা যেরকমভাবে জামা কাপড় পরে এবং যেরকমভাবে স্টাইল করে তাদের ঠিক সেরকমই দেখতে লাগছে। এবং আগেকার যুগে যে সময় এই ড্রামাটা লেখা হয় তখন ড্রেসিং বা টকিং বা বিহেভিং অ্যাজ এ ফ্রেঞ্চম্যান সেটাকে বলা হতো আ ট্রেডমার্ক অফ এ জেন্টলম্যান। টনি, then desire them to step up this way and I'll set them right in a twinkling. Exit landlord. Now landlordকে টনি তখন বলল কি তাহলে তাদেরকে আমার কাছে পাঠিয়ে দিন। set them right মানে এবং তাদের যা অসুবিধা আছে তা আমি একদম টুইঙ্কলিং মানে কয়েক মুহূর্তেই সলভ করে দিতে পারবো। gentlemen, as they meant be good enough company for you, step down for a moment and I'll be with you in the squeezing of a lemon. এবং তারপরে সেই যাদের সঙ্গে বসে মদ্যপান করছিল তাদের উদ্দেশ্যে বলল কি ভদ্র মহোদয়গণ, আমাকে কিছুক্ষণের জন্য এক্সকিউজ করুন বা আমাকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দিন, কারণ এখন যে দুজন আসছে তাদের সঙ্গ আপনাদের হয়তো পছন্দ নাও হতে পারে, তো সেই জন্য কিছুক্ষণ আমাকে একা ছেড়ে দিন। আর স্কুইজিং অফ এ লেমন মানে আমি খুব কম সময় বলতে মানে চট করে এদের সঙ্গে কথা বলেই আপনাদেরকে আবার জয়েন করছি। মব মানে সেই দলটা এই কথাটা শুনে বেরিয়ে গেল। না, টনি এখন একা বসে আছে, সোলেস, এবং একা বসে সেই কথাটা মনে মনে ভাবছে। ফাদার ইন ল হ্যাজ বিন কলিং মি ওয়েলপ অ্যান্ড হাউন্ড দিস হাফ ইয়ার। না, তোমরা এখানে একটা খুব ইন্টারেস্টিং কথা যে দেখো, ফাদার ইন ল। না, এখানে সব কিছু কনফিউজিং হয়ে যাওয়ার কথা কি মিস্টার হার্ডকাসল তো কোনোভাবেই টনির ফাদার ইন ল মানে শ্বশুর নয়, কিন্তু আসলে এটা তোমাকে দেখতে হবে ফাদার ইন লর মিনিংটা আর্কাইক ইংলিশ মানে অনেক আগে যে সময় এই কমেডি ড্রামাটা লেখা হয়েছিল সেই সময়ে ফাদার ইন ল মানে স্টেপ ফাদার মানে সৎ বাবাদেরকে ফাদার ইন ল বলা হতো, তখন কিন্তু শ্বশুর বলা হতো না। তো সেই ইংলিশটাই আমাদেরকে নিতে হবে। তো তখনকার ইংলিশে ফাদার ইন ল মানে স্টেপ ফাদার বোঝানো হচ্ছে। যাই হোক, তো সে মনে মনে ভাবছে যে আমার স্টেপ ফাদার আমাকে এই 6 মাস ধরে
কি বলছে? ওয়েলফ মানে কুকুরছানা, আর হাউন্ড মানে এক ধরনের বিশেষ প্রজাতির কুকুর। এই সব বলে আমাকে গালাগালি করছে। নাও ইফ আই প্লিজড আই কুড বি সো রিভেঞ্জড আপন দ্য ওল্ড গ্রাম্বলটিয়ান। তখন বলছে যে নাও এবারে আমার যদি ইচ্ছা হয় তাহলে ওই গ্রাম্বলটিয়ান মানে একটা বিশেষ ধরনের পার্টি ছিল সেই সময়, যে সময় এই ড্রামাটা লেখা হয়, এবং সেই পার্টি থেকে তারা যারা বিলং করতো বা যেই পার্টিকে যারা সাপোর্ট করতো তাদেরকে বলা হতো গ্রাম্বলটোনিয়ান, প্লুরালে বলা হতো গ্রাম্বলটোনিয়ানস। সেটা অবসলিউট হয়ে গেছে, এখন আর নেই। ইউকে পলিটিক্সে এখন আর এই কথাটাকে ইউজ করা হয় না, কারণ সেই পার্টিটাও এখন আর নেই। যাই হোক, তো সেই পার্টিটা করতো বলে বলা হচ্ছে যে ওই বৃদ্ধ গ্রাম্বলটোনিয়ান তার উপরে আমি এখন একটা যদি ইচ্ছা করি তাহলে রিভেঞ্জ মানে প্রতিশোধ নিতে পারি। এই যে এত আমাকে সাপসাপান্ত গালিগালাজ করে, অপমান করে, তার একটা প্রতিশোধ আমি নিতেই পারি। বাট দেন আই এম আফ্রেড। তারপর মনে মনে ভাবছে যে না, আবার ভয়ও লাগছে। আফ্রেড অফ হোয়াট? তারপরে সে নিজে বলছে কিসের ভয়? I shall soon be worth 1,500 a year. Let him frighten me out of that if he can. বলছে আমার ভয় কিসের? আমি তো খুব তাড়াতাড়ি বছরে 1500 টাকা বা $1500, যাই হোক, সেটার মাসোয়ারা পেতে চলেছে। মানে আমি খুব তাড়াতাড়ি বড়লোক হব, আর সে আমাকে ওইটা থেকে বঞ্চিত করতে পারবে না। কই করে দেখুক দেখি। তো মানে সে নিজেকেই কনভিন্স করার চেষ্টা করছে যে হ্যাঁ, আমি একটা প্রতিশোধ নিতেই পারি। এন্টার ল্যান্ডলর্ড কন্ডাক্টিং মার্লো অ্যান্ড হেস্টিংস। এরকম সে মনে মনে ভাবছে। সেই সময় সেই ল্যান্ডলর্ডটা মার্লো আর হেস্টিংস এই দুটি যুবককে নিয়ে তার কাছে এলো। মার্লো, হোয়াট আ টিডিয়াস আনকমফর্টেবল ডে হ্যাভ উই হ্যাড অফ ইট। বলে কি আমাদের দিনটা টিডিয়াস মানে ক্লান্তিকর আর ভীষণ অস্বস্তিকর কেটেছে। উই ওয়্যার টোল্ড ইট ওয়াজ বাট 40 মাইলস অ্যাক্রস দ্য কান্ট্রি। আমাদেরকে বলা হয়েছিল যে 40 মাইলের বেশি দূরত্ব হবে না। অ্যান্ড উই হ্যাভ কাম অ্যাবাউট 300, কিন্তু আমরা তো প্রায় 60 মাইলের উপরে জার্নি করে চলে এসেছি। মানে তারা দেখতে এসছে। আমরা জানি এর আগে আমরা পড়েছি স্টেপ 1-এ বা আমরা পার্ট 1-এ পড়েছি যে এই মার্লো আর হেস্টিংস মিস হার্ডকাসলকে দেখতে আসছে। হেস্টিংস and all, Marlo, from that unaccountable reserve of yours, that would not let us inquire more frequently on the way. And all মানে কি, আর সব থেকে বাজে ব্যাপারটা হচ্ছে হেস্টিংস মানে মার্লোর বন্ধু বলছে যে আনঅ্যাকাউন্টেবল মানে অহেতুক, রিজার্ভ মানে শাইনেস বা তোমার এই লাজুকতার জন্য কিন্তু এই যে আমরা এমন একটা অবস্থা আছে সেটা দেয়। কারণ কি, সে এত লাজুক যে মার্লো সহজে কাউকে পথের ব্যাপারে জিজ্ঞাসা করতো না বা হেস্টিংসকে জিজ্ঞাসা করতে দিত না। বলতো কি না, অত বেশি ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করার দরকার নেই। এবং হেস্টিংস তার ফলে মার্লোকে এখন দোষারোপ করছে যে তুমি আমাকে রাস্তাতে বেশি জিজ্ঞাসা করতে দাওনি বলেই আমরা আজকে পথ হারিয়েছি। মার্লো, আই ওন হেস্টিংস, I am unwilling to lay myself under an obligation to everyone I meet. তখন মার্লো বলছে যে তুমি যেটা বলেছো একদম ঠিক বলেছো। আমার আনউইলিং মানে আমার এটা ঠিক পছন্দ নয় বা আমার এটা ঠিক ইচ্ছা নয়, আমার এটা ইচ্ছা বিরুদ্ধ একটা কাজ। কি অব্লিগেশন মানে বাধ্যবাধকতা, যে যার সঙ্গে আমি দেখা করব তাকে আমি ডিস্টার্ব করব বা তাকে আমি উত্ত্যক্ত করব এই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করে। তো সেটাতে আমি এত উইলিং নয়, সেই জন্যই তোমাকে আমি বারবার মানা করছিলাম। এবং আমি মানছি যে এই কারণেই হয়তো আমরা রাস্তা হারিয়েছি। অ্যান্ড অফেন স্ট্যান্ড দ্য চান্স অফ অ্যান আনম্যানারলি অ্যান্সার। এবং তারপরে মার্লো বলছে আমার এইটা করার কারণ কি জানো তো? কারণ তুমি কাউকে হয়তো জিজ্ঞাসা করবে এবং সে আনম্যানারলি মানে অসভ্য হবে। সে হয়তো অসভ্যভাবে তোমাকে একটা উত্তর দিল বা খুব রুডলি তোমাকে উত্তর দিল বা তোমাকে অপমান করে দিল। তো সেই অপমানের ভয়ে আমি তোমাকে বলছিলাম তুমি এত ফ্রিকুয়েন্টলি যাকে রাস্তায় দেখছো তাকে জিজ্ঞাসা করো না। হেস্টিংস, At present, however, we are not likely to receive any answer. হেস্টিংস বলছে ঠিক আছে, তার ফলে কি হয়েছে? এখন দেখো বর্তমানে আমাদের কেমন অবস্থা। তখন তো তাও কেউ অসভ্যভাবে কটুভাবে কিছু তো একটা উত্তর দিত। এখন আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আছি যে এখন আমরা কোনো উত্তরই পাবো না। টনি, no offense gentlemen, but I'm told you have been inquiring for one Mr. Hardcastle in these parts. তারপরে টনি এর মাঝখানে ইন্টারাপ্ট করছে, বাধা দিয়ে বলছে কিছু মনে করবেন না ভদ্র মহোদয়গণ, বাট আমাকে এটা বলা হয়েছে যে আপনারা মিস্টার হার্ডকাসলের খোঁজ করছেন। ডু ইউ নো হোয়াট পার্ট অফ দ্য কান্ট্রি ইউ আর ইন? আপনারা কি জানেন আপনারা দেশের কোন অঞ্চলটায় আছেন? হেস্টিংস, নট ইন দ্য লিস্ট স্যার, বাট শুড থ্যাংক ইউ ফর ইনফরমেশন। বলে কি না, আমাদের কোনো আইডিয়া নেই যে আমরা কোথায় এসে পৌঁছেছি, বাট আমরা কৃতজ্ঞ থাকবো আপনি যদি এই তথ্যটা আমাদেরকে দেন। টনি, নট দ্য ওয়ে ইউ কেম। বলে কি আচ্ছা আপনারা কোথায় এখন আছেন সেটাও জানেন না, আর আপনারা যে রাস্তাটা দিয়ে এসেছেন
সেই রাস্তাটার ব্যাপারে আপনাদের কোনো আইডিয়া নেই? হেস্টিংস, নো স্যার, বাট ইফ ইউ ক্যান ইনফর্ম আস। বললো কি না, আমাদের সেটাও কোনো আইডিয়া নেই, বাট আপনি যদি আমাকে এই তথ্যটা দেন, আমাদেরকেই তথ্যটা দেন, আমরা সত্যিই উপকৃত হব। টনি, ওয়াই জেন্টলম্যান? If you know neither the road you are going nor where you are, nor the road you came, the first thing I have to inform you is that you have lost your way. বলে কি এটা কিভাবে হতে পারে, বাট কেন হয়েছে? If you know neither the road you are going, আপনি কোন রাস্তাতে যাবেন সেটা জানেন না, nor where you are, না এটা জানেন যে আপনি এখন কোথায় আছেন, nor the road you came, আবার এটাও জানেন না আপনি কোন রাস্তা দিয়ে এসছেন। তাহলে কোন রাস্তাতে যাবেন সেটা জানেন না, কোন রাস্তা দিয়ে এসছেন সেটা জানেন না, কোথায় এখন আছেন সেটাও জানেন না। এটা যদি হয়ে থাকে তাহলে প্রথম জিনিস আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনি আপনার রাস্তা হারিয়েছেন। মালো, উই ওয়ান্টেড নো গোস্ট টু টেল আস দ্যাট। তখন মালো বলছে হ্যাঁ, এটা বলার জন্য কোনো ভূতের প্রয়োজন নেই। না, এটা একটা রেফারেন্স উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেটের, ওই হ্যামলেটের রেফারেন্সটা এখানে টানা হয়েছে। সেখানে হ্যামলেটের যে বাবা ছিলেন তার ঘোস্ট এই কথাটা বলেছে। তো এখানে কেন এটা বলা হচ্ছে? কারণ এখানে না আগে না, যখন কেউ যদি তার খুব টেস্ট ভালো আছে, সে খুব রুচিসম্মত, সে খুব ভদ্র সমাজ থেকে বিলং করে, সে উচ্চ শিক্ষিত, এই সমস্ত জিনিসের একটা সিম্বল ছিল যে তারা শেক্সপিয়ার থেকে কোট করতে পারে বা শেক্সপিয়ার খুব ভালোভাবে পড়েছে। তো এইটা বলে মানে এই ইমপ্রেশনটা বোঝাতে চাইছে মার্লো যে আমরা কিন্তু পড়াশোনা ঘরের উচ্চ শিক্ষিত, রুচিসম্মত, মার্জিত ছেলে, এবং সেই জন্যই সে শেক্সপিয়ারের হ্যামলেটের রেফারেন্সটা টানছে যে আমাদের কোনো ভূতের প্রয়োজন নেই এই জিনিসটাকে বলার। টনি, প্রে জেন্টলম্যান, মে আই বি সো বোল্ড সো অ্যাজ টু আস্ক দ্য প্লেস ফ্রম ওয়েন্স ইউ কেম। টনি বলছে ঠিক আছে, কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমি কি এই সাহসিকতা বা এই ধৃষ্টতা করতে পারি আপনাকে জিজ্ঞাসা করার যে আপনার কোথা থেকে আসছেন? দ্যাটস নট নেসেসারি টুয়ার্ডস ডাইরেক্টিং আস ওয়্যার উই আর টু গো। তখন মার্লো বলছে আমাদের যেখানে যাওয়ার কথা সেইখানে যাওয়ার জন্য আপনি আমাদেরকে রাস্তা বলে দেন। তো সেই রাস্তাটা বলার জন্য আমরা কোথা থেকে আসছি সেই তথ্যটা তো প্রয়োজন নেই। টনি, নো অফেন্স, বাট কোয়েশ্চেন ফর কোয়েশ্চেন ইজ অল ফেয়ার, ইউ নো। তখন বলে কি কিছু মনে করবেন না, বাট আমার একটা প্রশ্নের উত্তর আপনি প্রশ্ন নিয়ে দিলেন, ঠিক আছে, ভালো কথা। Pray gentleman, is not the same Hardcastle a cross-grained, old-fashioned, whimsical fellow with an ugly face, a daughter and a pretty son? তো বলছে ঠিক আছে, উত্তর দেবেন না, ভালো কথা, বাট আমি জিজ্ঞাসা করতে চাইছি যে আপনি যে হার্ডকাসলের কথা বলছেন সে কি একজন ক্রস গ্রেইন মানে বদমেজাজে, ওল্ড ফ্যাশন মানে সেকেলে, উইমসিক্যাল মানে অদ্ভুত এবং একদম বলা যেতে পারে আনইউজুয়াল, এরকম একটা ব্যক্তি কি উইথ অ্যান আগলি ফেস, আর যে দেখতে ভীষণ কদাকার, আর তার একটি কন্যা আছে আর একটা সুন্দর দেখতে ছেলে আছে, এই মিস্টার হার্ডকাসলের কথাই কি আপনি বলছেন? হেস্টিংস, we have not seen the gentleman but he has the family you mentioned. তখন হেস্টিং বলছে আমরা তো তাকে দেখিনি, তো বলতে পারবো না যে সে এরকম ভালো দেখতে না খারাপ দেখতে, বাট আপনি যে ফ্যামিলি বললেন যে হ্যাঁ তার একটি মেয়ে আছে, তার একটি ছেলেও আছে। টনি, the daughter a tall, traipsing, trolloping, talkative maypole? বলো কি হ্যাঁ আমি আরও আপনাকে তথ্য দিচ্ছি, আর যে কন্যা সন্তানটি আছে সে টল মানে বলতে পারো এখানে ঢ্যাঙ্গা বলা হচ্ছে, মানে খুব লম্বা, মানে প্রয়োজনের তুলনায় বেশি লম্বা, আর ট্রেপসিং মানে হচ্ছে মানে আলু থালু মহিলা যারা, মানে যার জামা কাপড়ে ঠিক থাকে না, মানে যেরকমভাবে জামা কাপড় পরতে হয় সেটা জানা, মানে কোনো রুচি নেই, আর ট্রলপিং মানে অপরিচ্ছন্ন, অপরিচ্ছন্ন মানে নোংরা থাকে, টকেটিভ মানে ভীষণ কথা বলে, আর মেইফোল মানে তাণ্ডব দণ্ড মানে খুব জাঁদরেল, এইরকম তার মেয়েটা। তো আর দ্য সান, আর যে ছেলেটা আছে সে হচ্ছে প্রিটি, ওয়েল ব্রেড, অ্যাগ্রিয়েবল ইউথ, আর যে ছেলেটা আছে তার ছেলেটা হচ্ছে খুব সুন্দর দেখতে, ওয়েল ব্রেড, খুব মানে পড়াশোনা করে ভালোভাবে বড় হয়েছে, অ্যাগ্রিয়েবল মানে যে সব কিছুতেই অ্যাগ্রি করে, মানে খুবই বিনয়ী, দ্যাট এভরিবডি ইজ ফন্ড অফ, যাকে সবাই পছন্দ করে। এদের কথাই বলছেন তো, মানে তার বোনের ব্যাপারে যত খারাপ অ্যাডজেক্টিভ সব ইউজ করেছে, আর নিজের ব্যাপারে যত ভালো অ্যাডজেক্টিভস সব ইউজ করেছে। তখন মার্লো বলছে আর ইনফরমেশন ডিফার ইন দিস। তখন বললো কি না, আমাদের কাছে তো অন্য তথ্য আছে। দ্য ডটার ইজ সেড টু বি ওয়েল ব্রেড অ্যান্ড বিউটিফুল। তখন সে বলে কি আমরা কিন্তু উল্টোটা জানি, আমাদের কাছে এই তথ্যটা আছে যে ওনার যে কন্যা সন্তান সে হচ্ছে ওয়েল ব্রেড, মানে সে খুব ভালোভাবে বড় হয়েছে এবং বিউটিফুল। দ্য সন অ্যান অকওয়ার্ড বুবি,
আর তার যে ছেলেটা আছে সে হচ্ছে অকওয়ার্ড মানে আনাড়ি, বুবি মানে বলে না হাবাগোবা, সে হচ্ছে একজন আনাড়ি হাবাগোবা। reared up and spoiled at his mother's apron string, এবং reared up মানে প্রতিপালিত করা, and spoiled মানে ভেস্তে দেওয়া, এবং তার ছেলেটি নাকি তার মা তাকে এত আদর দিয়ে বড় করেছে যে সে এখন ভেস্তে গেছে বা সে নষ্ট হয়ে গেছে। তো আমাদের কাছে তো এই তথ্যটা আছে। টনি, then gentlemen, all I have to tell you is that you won't reach Mr. Hardcastle's house this night, I believe. নাও দেখো এই টনি কেন এই কথাগুলো বললো, প্রথমে তার ব্যাপারে বাড়িয়ে চাড়িয়ে বললো আর তার বোনের ব্যাপারে এরকম কম করে বললো, কারণ সে এই প্রতিশোধ নেওয়ার আগে শিওর হতে চাইছিল যে মিস্টার হার্ডকাসল তার নামে কি বলেছে। তো তখন সেই মার্লো বলে দিল যে মিস্টার হার্ডকাসল বলেছে যে আমার মেয়েটির মধ্যে সব ভালো গুণ আছে আর আমার ছেলেটাকে আমার ওয়াইফ এমনভাবে বড় করেছে যে সে উচ্ছন্নে গেছে। সে যখন এটা জানতে পারলো যে আমার বাবা মানে আমার স্টেপ ফাদার আমার নামে এইসব কথা বলেছে, তখন সে নিজেকে কনভিন্স করে নিল যে এইবারে তো আমাকে রিভেঞ্জ নিতেই হবে। সেই জন্য সে বলল যে তাহলে ভদ্র মহোদয়গণ, আমি আপনাদেরকে জানাতে চাই দ্যাট আজকে রাত্রে আমার বিশ্বাস আপনি মিস্টার হার্ডকাসলের বাড়ি পৌঁছাতে পারবেন না। হিস্টিংস, আনফর্চুনেট, এটা তো খুবই দুর্ভাগ্যের বিষয়। টনি, ইটস আ ড্যাম লং ডার্ক বগি ডার্টি ডেঞ্জারাস ওয়ে। Stingo, tell the gentleman the way to Mr. Hardcastle's, winking upon the landlord. Mr. Hardcastle's of Quagmire Marsh, you understand me? তখন টনি বলছে যে আপনি যদি যেতে চান তাহলে আমি রাস্তাটা বলে দিচ্ছি। ইটস এ ড্যাম লং, এটা অনেক লম্বা রাস্তা, ডার্ক অন্ধকার, বগি মানে জলাবদ্ধ, চারিদিকে জল আছে, ডার্টি নোংরা, এবং শুধু এইসবই নয় ডেঞ্জারাস, এবং ভীষণ ডেঞ্জারাস সে রাস্তাটা, মানে বিপদ সংকুল। স্টিঙ্গো, টেল দ্য জেন্টলম্যান দ্য ওয়ে টু মিস্টার হার্ডকাসল। তখন স্টিঙ্গোর উদ্দেশ্যে সে বলছে কি এদেরকে বলে দাও তো মিস্টার হার্ডকাসলের বাড়ির রাস্তাটা। তারপরে উইঙ্কিং, তারপরে একটা চোখ উইঙ্ক করে বলছে যে তুমি ওদেরকে ভুল রাস্তা দেখিয়ে দাও। মিস্টার হার্ডকাসলস অফ কোয়াগমায়ার মার্শ, তারপরে মানে কোড ওয়ার্ডে বলছে আরে কোয়াগমায়ার মার্শে যে মিস্টার হার্ডকাসল ওনাদের বাড়ি যাবেন ওই দিকের রাস্তাটা দেখিয়ে দাও। ইউ আন্ডারস্ট্যান্ড মি, বুঝতে পারছো? মাস্টার হার্ডকাসল, লাক এ ডেইজি মাই মাস্টার্স, ইউ আর কাম আ ডেডলি ডিল রং। তারপরে যখন উইঙ্ক করে দিল তখন ল্যান্ডলর্ড বুঝতে পেরে গেল যে কি করতে হবে, যে ওদেরকে ভুল পথে চালিত করতে হবে। তখন সে বলছে লক এ ডেজ মানে এটা একটা এক্সপ্রেশন যেটা অবাক হওয়ার বা শকড হলে ইউজ করা হতো আগে। বলছে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আপনি এতটা ভুল রাস্তায় কীভাবে চলে এলেন। ওয়েন ইউ কেম টু দ্য বটম অফ দ্য হিল, যখন আপনারা একদম হিলের একদম পাদদেশে চলে এসেছিলেন, ইউ শুড হ্যাভ ক্রসড ডাউন স্কোয়াশ লেন। ওখানে স্কোয়াশ লেন বলে একটা লেন ছিল, সেটাকে আপনাদের ক্রস করা উচিত ছিল। মালো, ক্রস ডাউন স্কোয়াশ লেন। ল্যান্ডলর্ড বলছে দেন ইউ ওয়্যার টু কিপ স্ট্রেট ফরওয়ার্ড, তারপরে সেখান থেকে আপনাকে সোজা যেতে হতো টিল ইট কেম টু 4 রেল, যতক্ষণ না আপনি একটা চৌমাথা পাচ্ছেন। মালো, কাম টু ওয়্যার 4 রোডস মিট। বলো আচ্ছা তাহলে আমাদেরকে ততদূর পর্যন্ত যেতে হবে যতক্ষণ না পর্যন্ত আমরা চৌমাথাটা পাচ্ছি, তাই তো? টনি, বাট ইউ মাস্ট বি শিওর টু টেক অনলি ওয়ান অফ দেম। তারপরে মজা করে টনি বলছে হ্যাঁ কিন্তু আপনাকে এটা নিশ্চিত করতে হবে আপনি আবার 4টে রোডেই যেন চলে না যান, ওখান ওই 4টে রোডের মধ্যে যে কোনো একটা রোড আপনাকে নিতে হবে। হো স্যার, ইউ আর ফ্যাসিশিয়াস। ফ্যাসিশিয়াস মানে গাইজ খুব রসিক। তখন মাল বলছে হ্যাঁ আপনি খুবই রসিক। তখন টনি বলছে এরপরের রাস্তাটা আমি বলছি। তারপরে বলছে দেন কিপিং টু দ্য রাইট, তারপরে তুমি ডান দিকটা নেবে। ইউ আর টু গো সাইডওয়েজ টিল ইউ কাম আপন ক্র্যাঙ্কস্কাল কমন। তারপরে এরকম আপনি যদি সেই ধার দিয়ে যান তাহলে ক্র্যাঙ্কস্কাল কমন বলে একটা জায়গা আপনি পৌঁছাবেন। দেয়ার ইউ মাস্ট লুক শার্প ফর দ্য ট্র্যাক অফ দ্য হুইল, সেইখানে কিন্তু আপনাকে খুব সাবধান থাকতে হবে এবং আপনাকে ট্র্যাক মানে চাকার দাগ খুঁজতে হবে। অ্যান্ড গো ফরওয়ার্ড, তারপরে সেই চাকার দাগ অনুসরণ করে এগিয়ে যেতে হবে টু ফার্মার মুরেন্স বার্ন। তারপরে সেই চাকার দাগ ধরে আপনি যদি এগিয়ে যান তাহলে একটা ফার্মার যার নাম হচ্ছে মুরেন, তার বার্নটা মানে তার শস্যাগার আপনি দেখতে পাবেন। কামিং টু দ্য ফার্মার্স বার্ন, তারপরে যখন সেই শস্যাগারটায় পৌঁছাবেন ইউ আর টু টার্ন টু দ্য রাইট, তারপরে সেখান থেকে ডান দিকে নেবেন। দেন টু দ্য লেফট, তারপরে বাঁ দিকে নেবেন। দেন টু দ্য রাইট, তারপরে আবার ডান দিকে নেবেন টিল ইউ ফাইন্ড আউট দ্য ওল্ড মিল। এবং এরকম করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনি ওল্ড মিল, পুরনো একটা মিল খুঁজে। জাউন্স ম্যান, উই কুড অ্যাজ সুন ফাইন্ড আউট দ্য লঙ্গিটিউড। নাও তো মানে বলেছে মারলো বলছে ওরে বাবা এ তো ভীষণ কষ্টসাধ্য একটা ব্যাপার। নাও উই কুড অ্যাজ সুন ফাইন্ড আউট দ্য লঙ্গিটিউড, এটা মানে হচ্ছে এটা তো 18th সেঞ্চুরিতে লেখা, তো সেই সময়ে লঙ্গিটিউড
ক্যালকুলেট করা, সেটা ছিল একটা ভীষণ কষ্টসাধ্য ব্যাপার। অনেক ক্যালকুলেশন করে, অনেক ম্যাথস করে সেটা বের করা হতো। এখন তো খুব সহজেই বেরিয়ে যায়, কিন্তু তখন সেই টেকনোলজি ছিল না। তো সেটাই বলছে যে এই যে আপনি যে রাস্তাটা বললেন, এই রাস্তা বোঝার থেকে সোজা হচ্ছে লঙ্গিটিউড বের করা। হেস্টিংস, হোয়াট টু বি ডান মালো? তার মানে হেস্টিংস বলেছে আশা ছেড়ে দিয়েছে, বলছে এই রাস্তা আমরা ফলো করতে পারবো না। তখন মার্লোর উদ্দেশ্যে জিজ্ঞাসা করছে যে কি করা যায়। মার্লো, দিস হাউস প্রমিসেস বাট আ পুয়ার রিসেপশন, দো পারহ্যাপস দ্য ল্যান্ডলর্ড ক্যান অ্যাকোমোডেট আস। তখন মার্লো বলছে এই বাড়িটা রিসেপশন না অভ্যর্থনা, এখানে তো আমরা খুব একটা খারাপ অভ্যর্থনা পাইনি। তাহলে ল্যান্ডলর্ডকে জিজ্ঞাসা করা যাক তারা যদি আজকের রাতটা আমাদেরকে এইখানে থাকার বন্দোবস্ত করে দেন। ল্যান্ডলর্ড, অ্যালাক মাস্টার, উই হ্যাভ বাট ওয়ান স্পেয়ার বেড ইন দ্য হোল হাউস। তখন অ্যালাক মাস্টার মানে সে বলছে খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের এইখানে মাত্র একটাই অতিরিক্ত বেড আছে, টনি, অ্যান্ড টু মাই নলেজ দ্যাটস টেকেন আপ বাই দ্য 3 লজার্স অলরেডি। তখন টনি বলছে যাতে ওখানে না থাকে তারা, তো সেই জন্য বলছে আর আমাদের কাছে যতটা নলেজ আছে যে দ্যাটস টেকেন আপ বাই 3 লজার্স অলরেডি, এবং সেই বেডটাও 3টে লজার মানে 3জন এসে এখানে যারা অবস্থান করছে তারা অলরেডি নিয়ে নিয়েছে। আফটার এ পজ ইন উইচ দ্য রেস্ট সিম ডিসকনসার্টেড, তারপরে কিছুটা থেমে গেল, এবং যখন থেমে গেল তখন অন্য যারা শুনছিল তাদেরকে বিরক্ত, ডিসকনসার্টেড মানে বিরক্ত লাগলো। আই হ্যাভ হেট ইট, ডোন্ট ইউ থিঙ্ক স্টিঙ্গো আর ল্যান্ড লেডি could accommodate the gentleman by the fireside with 3 chairs and a bolster? তখন সে একটু ভেবে বলছে আমার মাথায় একটা আইডিয়া এসছে বা পরিকল্পনা এসছে। তারপরে স্টিঙ্গোর উদ্দেশ্যে মানে ল্যান্ডলর্ডের উদ্দেশ্যে বলছে আচ্ছা স্টিঙ্গো, আমাদের যে ল্যান্ড লেডি আছে সে কি 3টে চেয়ার আর একটা পাশ বালিশ, বলসটা মানে পাশ বালিশের বন্দোবস্ত করে দিতে পারবেন না ওই ফায়ার সাইড মানে ওই ফায়ার প্লেসের পাশে? তাহলে কোনোভাবে এরা সেই রাতটা কাটিয়ে নেবে। হিস্টিং, আই হেট স্লিপিং বাই দ্য ফায়ার সাইড। এসে বলছে না এটা হবে না, আমি ফায়ার সাইডের পাশে মানে ফায়ার প্লেসের পাশে ঘুমাতে ঘৃণা করি। মালো, অ্যান্ড আই ডিটেস্ট ইউর 3 চেয়ার্স অ্যান্ড বলস্টার। আর ডিটেস্ট মানে ঘৃণা করা, আর তুমি যে 3টে চেয়ার আমাকে পাশ বালিশ দেবে ওটা তো আমাদের ঘুম হবেই না, তার মানে ডিটেস্ট মানে ঘৃণা করা, আমি সেটাকেও ঘৃণা করি।